বেসিক্যালি কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের যেসব নিউমেরিক্যাল প্রবলেমস হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এই চ্যাপ্টার থেকে বা রাসায়নিক সাম্যাবস্থা এই চ্যাপ্টার থেকে যে ধরনের নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আমাদের আসে সেই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টগুলোর মধ্যে রিলেশনটা ডেভেলপ করেছিলাম এবং সেই রিলেটেড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ডেফিনেশন গুলো বলেছিলাম। তারপরে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ক্যারেক্টারিস্টিক্স মানে সেই রিলেটেড যে সমস্ত পয়েন্টসগুলো ছিল সেইগুলো আলোচনা করেছিলাম। তার সঙ্গে আমরা যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট, মানে একটা বিক্রিয়ার কোশেন্ট। তা আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেটাতে যাব সেটা হচ্ছে লাস্ট ক্লাস অবধি আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যতটুকু পড়া হয়েছে সেই পড়ার উপর বেস করে যে যে নিউমেরিক্যালসগুলো আমাদের হয় সেইগুলো। তো সেই নিউমেরিক্যালসগুলোতে যাওয়ার আগে বিফোর স্টার্টিং দ্যাট নিউমেরিক্যাল প্রবলেমস আমরা একটা টপিক একটু ডিসকাস করব, দ্যাট ইজ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বাংলায় যেটাকে আমরা বলি বিয়োজন মাত্রা। নাও হোয়াট ইজ দ্যাট ডিগ্রি অফ ডিসোসিয়েশন? Degree of dissociation. Now what is degree of dissociation? Degree of dissociation বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? তো দেখো, আমি যদি খুব সিম্পলি পুরো বিষয়টাকে বলার চেষ্টা করি, মনে করো আমি কোনো একটা ম্যাটেরিয়াল নিলাম, ধরো মনে করো CH3COOH। এই যে CH3COOH, এই CH3COOH হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। CH3COOH হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট এবং এ কি করে, এই জলীয় দ্রবণে বা অ্যাকুয়াস সলিউশনে ডিসলভড হয়ে CH3COO- আর H+ আয়ন তৈরি করে। CH3COO- আর H+ আয়ন তৈরি করে। আচ্ছা, হোয়াট ইজ উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কাদেরকে বুঝি? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়। আই রিপিট, যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় অর্থাৎ পার্শিয়ালি ডিসোসিয়েট করে তাদেরকে আমরা বলি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা উইক ইলেকট্রোলাইটস। যেমন মনে করো, ধরো আমি যদি NaCl কনসিডার করি, NaCl ইজ এ স্ট্রং ইলেকট্রোলাইট। NaCl অ্যাকুয়াস সলিউশনে কি হবে, 10% ডিসোসিয়েট করবে করে Na+Cl- তৈরি করবে। মানে তুমি যদি 100টা NaCl মলিকিউল নাও, 100টা সোডিয়াম ক্লোরাইড মলিকিউল নাও, তাহলে সেই 100টা সোডিয়াম ক্লোরাইড মলিকিউলই কিন্তু Na+Cl- ডিসোসিয়েট করে যাবে। কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 100% ডিসোসিয়েট করবে না, আংশিকভাবে বিয়োজিত হবে অর্থাৎ পার্শিয়ালি ডিসোসিয়েট করবে। ওকে, তো আমি কেন মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এক্সাম্পল নিলাম, দেখো আমি করলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো যখন তুমি অ্যাসিটিক অ্যাসিডটাকে একটা অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ করেছো বা জলের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিয়েছো, তো ও মনে করো ব্রেক করে CH3COO- আর H+ আয়ন তৈরি করা স্টার্ট করলো। প্রথমেই তো এই দিকে আয়নস গুলো অনেক বেশি তৈরি হবে না। প্রথমে কি হবে, ও তৈরি করবে, তৈরি করতে 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 খানিকটা সময় পরে যখন এদিকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট চলে আসবে তখন এবার রিঅ্যাকশনটা ব্যাক করা শুরু করবে। রিঅ্যাকশনটা এখন ব্যাক করছে, এবার করতে করতে একটা সময় এমন আসবে যখন রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, মানে এই যে ফরওয়ার্ড প্রসেসটা রেট আর এই ব্যাকওয়ার্ড প্রসেসটা রেট সমান হয়ে যাবে। সেই অবস্থাটাকে আমরা বলি কি, সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। তাহলে এমন একটা সময় আসবে যখন এই অ্যাসিটিক অ্যাসিড এই তোমার কনস্টিটিউয়েন্ট যে আয়নস গুলো রয়েছে মানে CH3COO- আর H+ এদের সঙ্গে ইকুইলিব্রিয়ামে আসতে পারবে, তাই তো। যখন যে অবস্থায় ওরা ইকুইলিব্রিয়ামে এসছে, মনে করো ধরো তুমি 100টা মলিকিউল নিয়ে শুরু করেছিলে, এবার যখন তুমি দেখলে যে এই CH3COO যে কনস্টিটিউয়েন্ট আয়নগুলোর সঙ্গে ইকুইলিব্রিয়ামে চলে এসেছে, সেই অবস্থায় মানে তখন তোমার ব্রেক করে আছে মানে ডিসোসিয়েট অবস্থায় রয়েছে 70 আয়নস, মানে 70খানা মলিকিউল আউট অফ 100 মলিকিউলস 70 মলিকিউলস আর ডিসোসিয়েটেড অলরেডি। আর তাহলে বাকি তোমার আনডিসোসিয়েটেড মলিকিউল কতগুলো থাকবে? 30টা। So what is degree of dissociation? Degree of dissociation is 70/100. Basically degree of dissociation বা বিয়োজন মাত্রা বলতে আমরা কি বুঝি,
কোনো একটা পদার্থ তার সংশ্লিষ্ট আয়নগুলোর সঙ্গে যখন সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট যখন তার প্রোডাক্টের সঙ্গে সাম্যাবস্থায় থাকে, তখন ডিসোসিয়েটেড প্রোডাক্ট মলিকিউলস, মানে এই যে ধরো অ্যাসিটিক অ্যাসিড মলিকিউলটাকে যদি আমি রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কনসিডার করি বিফোর ডিসোসিয়েশন, তাহলে এর তুমি কতগুলো নিয়েছিলে? 100টা। এবার যখন এই CH3COOH মলিকিউলটা এই কনস্টিটিউয়েন্ট আয়নসগুলোর সঙ্গে ইকুইলিব্রিয়ামে এসছে, সাম্যাবস্থায় এসে গেছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি? 70টা মলিকিউল আয়নে ভেঙে গেছে, বাকি 30টা ইনট্যাক্ট রয়েছে, অবিয়োজিত অবস্থায় রয়েছে। তাহলে বিয়োজন মাত্রা বলতে আমরা বুঝবো ইকুইলিব্রিয়ামে নাম্বার অফ ডিসোসিয়েটেড আয়নস বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস। বিয়োজন মাত্রা বলতে আমরা বুঝবো ইকুইলিব্রিয়ামে কোন একটা পদার্থ তার কনস্টিটিউয়েন্ট আয়নের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায় বিয়োজিত আয়নের সংখ্যা বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস, সেটা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা। তো বেসিক্যালি বিয়োজন মাত্রা বলতে আমরা যেটা খুব পরিষ্কারভাবে, খুব সিম্পলি যদি আমি বলতে চাই, বিয়োজন মাত্রা কি? বিয়োজন মাত্রা মানে হচ্ছে কোনো একটা পদার্থ কত % বিয়োজিত হচ্ছে। বিয়োজন মাত্রা বলতে আমরা বুঝতে পারছি কোনো একটা পদার্থ কতটুকু বিয়োজিত হচ্ছে। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মিন্স কোনো একটা সাবস্টেন্স কতটা ডিসোসিয়েট করছে, এক্সটেন্ট অফ ডিসোসিয়েশনটা কি, সেই পার্সেন্টেজটাই হচ্ছে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। যেটাকে আমরা যদি ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ ডিসোসিয়েটেড আয়নস বাই টোটাল নাম্বার অফ আয়নস। তাহলে অ্যাকচুয়ালি আমার এই অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত? 70% অ্যাকচুয়ালি, কারণ আউট অফ 170 মলিকিউলস ডিসোসিয়েট করেছে, তাই তো? তাহলে আমাদের এই ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের কনসেপশনটা কিন্তু একটু দরকার। ওকে, তো আমি এটা ক্লিন করছি। দেখো ফার্স্ট সাম তোমাদের স্ক্রিনে, পড়ো অঙ্কটা ভালো করে। 2 লিটার আয়তনের একটি ফ্লাস্কে 0.4 মোল H2 এবং 0.4 মোল I2 নিয়ে একটা রিঅ্যাকশন ঘটানো হয়েছে। সাম্যাবস্থায় 0.5 মোল HI উৎপন্ন হয়েছে। তাহলে KC এর মান গণনা করো, নির্ণয় করো, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ KC, তাই তো? তাহলে আমরা দেখো, আমি একটা স্টেপ ফলো করব, আমি একটা পার্টিকুলার স্টেপ বাই স্টেপ সবসময় আমি নিজেও যখন করি সেই স্টেপগুলো ফলো করে করি, আমার সুবিধা হয়। তোমরাও এই স্টেপগুলো ফলো করে করতে পারো। এই অঙ্কগুলোর ইকুইলিব্রিয়াম তুমি পড়তে পড়তে দেখেছো, ইকুইলিব্রিয়ামের এই ধরনের অঙ্কগুলোর কিন্তু কোনো গদ বাঁধা ফর্মুলা নেই যে তুমি ডেটাগুলো নিলে, ফর্মুলায় বসালে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে, বার করে ফেললে। তোমাকে কিন্তু একটু বুঝে করতে হবে ব্যাপারটা। অন্যান্য মানে ফর্মুলায় বসানো অঙ্কর থেকেও সোজা, কিন্তু তুমি যদি বিষয়টা বুঝে নিয়ে করো, তাহলে তোমার ওগুলোর থেকে কম সময় এটা হয়ে যাবে। ওকে, তার জন্য যেটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমার জন্য জরুরি, দ্যাট ইজ আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা করতে পারো। করলে আমার মনে হয় তোমাদের জন্য বিষয়টা অনেক বেশি সহজ হবে। ক্লিয়ার? তো দেখো কিভাবে আমরা বলবো। আমাদের এখানে ইকুয়েশনটা দেওয়া আছে, H2 ব্র্যাকেটে G প্লাস I2 ব্র্যাকেটে G, রিভার্সিবল অ্যারো HI ব্র্যাকেটে G। কোয়েশ্চেনে এটা সিঙ্গেল এর অ্যারো দেওয়া আছে। অ্যাকচুয়ালি সিঙ্গেল এর অ্যারোটাকে আমি রিপ্লেস করা হয়নি আমার, আর ওটা সিঙ্গেল এরই থেকে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু ওটা ডাবল এর হবে। তোমরা যখন প্রশ্নটা খাতায় কপি করবে, ডাবল এর অ্যারো দিয়েই কপি করবে। ওকে, তাহলে আমাদের এই ইকুয়েশনটা বলে দিয়েছে। তাহলে আমি এদিকে ঠিক তোমরা ইকুয়েশনটা লিখলে, এই জায়গাটায় তুমি লিখবে ইনিশিয়াল স্টেট অথবা প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা মিন্স যখন রিঅ্যাকশনটা শুরু হয়নি, অর্থাৎ রিঅ্যাকশন এখনো শুরু হয়নি, রিঅ্যাকশন শুরু হবে, শুরু হওয়ার পরে কি হবে সেটা আমরা পরে দেখব। প্রাথমিক অবস্থা মানে রিঅ্যাকশন শুরু হয়নি। এবং প্রশ্নে বলা আছে রিঅ্যাকশন শুরু হওয়ার মুহূর্তে তোমার কত মোল হাইড্রোজেন ছিল? 0.4 মোল হাইড্রোজেন ছিল। কত মোল হাইড্রোজেন ছিল? 0.4 মোল আয়োডিন ছিল। আর HI তাহলে তখন কত থাকবে? 0। যেহেতু প্রাথমিক অবস্থা, রিঅ্যাকশন শুরু হয়নি, তাই তুমি প্রোডাক্টের মোল নাম্বার অফ মোল কত পাবে? অবভিয়াসলি 0, তাই তো? এবার তোমাকে কি বলেছে, এবার তুমি এদিকে কি লিখবে? এদিকে তুমি লিখবে হচ্ছে সাম্যাবস্থা, অর্থাৎ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে তোমার HI কতটা তৈরি হয়েছে বলেছে? 0.5 মোল ইকুইলিব্রিয়ামে তৈরি হয়েছে। এইবার এই জায়গাটা তোমরা খুব পরিষ্কারভাবে বিষয়টা বোঝো। দেখো, আমি যদি এই সবগুলো ভুলে যাই, শুধু যদি ইকুয়েশনে চলে যাই, তাহলে ইকুয়েশনে আমি কি দেখছি? 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন রিঅ্যাক্ট করে তৈরি হয় বেসিক্যালি 1 মোল HI। মানে আমি যদি শুধু ইকুয়েশন ওয়াইজ যাই,
তাই তো? তাহলে 1 মোল HI তৈরি হওয়া মানে 1 মোল আয়োডিন মানে ভেঙে যাওয়া, অথবা 1 মোল H2 ভেঙে যাওয়া, তাই তো? কারণ কি এরা 1 মোল করে এরা রিঅ্যাক্ট করলে তবেই তো এটা 1 মোল তৈরি হয়, অর্থাৎ এর 1 মোল তৈরি মানে হচ্ছে এটারও 1 মোল ভেঙে যাওয়া, এটারও 1 মোল ভেঙে যাওয়া। এটার 1 মোল তৈরি করা মানে একেও 1 মোল রিঅ্যাক্ট করতে হবে, একেও 1 মোল রিঅ্যাক্ট করতে হবে, তবেই 1 মোল এটা তৈরি হবে। সরি, আমি বোধহয় ইকুয়েশনটা একটু ভুল লিখেছি, এটা 2 মোল আছে, এটা 2 মোল আছে, আমি ইকুয়েশনটা একটু ভুল লিখেছি, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো এটার 1 মোল, এটার 1 মোল। আচ্ছা, তাহলে আমরা কি দেখছি, প্রশ্নে আমাদের বলেছে সাম্যাবস্থায় 0.5 মোল HI তৈরি হয়েছে, তাই তো? তাহলে এবার আমাদের বেসিক্যালি যে জায়গাটা বুঝতে হবে, আমি মনে করো এই পার্টটা পুরোটা ভুলে যাচ্ছি, এই পার্টটা পুরোটা আমি ভুলে যাই, ওকে? ভুলে গিয়ে তুমি দেখো আমার হাইড্রোজেন রিঅ্যাক্ট করছে কতটা, 1 মোল, ইকুয়েশন অনুযায়ী আয়োডিন রিঅ্যাক্ট করছে কতটা, 1 মোল, হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে কতটা, 2 মোল। ইকুয়েশন যা দিয়েছে সেই অনুযায়ী আমার 1 মোল H2 1 মোল I2 রিঅ্যাক্ট করে 2 মোল অফ HI তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি যে এটা যতটা তৈরি হয় এগুলো প্রত্যেকে তার অর্ধেকটা রিঅ্যাক্ট করে, মানে এ যদি 2 মোল তৈরি হওয়ার জন্য এদের যদি 1 মোল রিঅ্যাক্ট করে, তাহলে এর 10 মোল তৈরি হওয়ার জন্য একে 5 মোল রিঅ্যাক্ট করতে হবে, এর 50 মোল তৈরি করার জন্য একে 25 মোল রিঅ্যাক্ট করতে হবে, তাই তো? তাহলে আমার সাম্যাবস্থায় এইটা তৈরি হয়েছে কত মোল, 0.5 মোল। তাহলে এগুলো ভাঙবে কতটা, এর অর্ধেক, অর্থাৎ আমার ছিল 0.4, ভেঙে গেল কত, 0.25। আমার এখানেও ছিল 0.4, ভেঙে গেল কত, 0.25। দেখো আমি আবার বলে দিচ্ছি, 1 সেকেন্ড, আবার রিপিট করছি। অ্যাকর্ডিং টু ইকুয়েশন, এই ইকুয়েশনটা দেখে বোঝাটাই এই অঙ্কের ফান্ডা, এছাড়া আর কিছু নেই। অ্যাকর্ডিং টু ইকুয়েশন আমি কি দেখছি, 2 মোল HI তৈরি হওয়া মানে 1 মোল আয়োডিন রিঅ্যাক্ট করা আর 1 মোল হাইড্রোজেন রিঅ্যাক্ট করা। তাহলে পরিষ্কারভাবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে 2 মোল HI তৈরি করতে গেলে, মানে টোটাল HI তৈরি করতে গেলে বা যতটা HI তুমি তৈরি করতে চাইছো তার অর্ধেক পরিমাণ বা হাফ অফ দ্যাট অ্যামাউন্ট এই I2 রিঅ্যাক্ট করতে হবে, আর H2 কেও সেম অ্যামাউন্ট রিঅ্যাক্ট করতে হবে, তাই তো? তাহলে আমার 2 মোল এইটা তৈরি করতে গেলে হাইড্রোজেন ডিসোসিয়েট করতে হয় 1 মোল, আয়োডিন ডিসোসিয়েট করতে হয় 1 মোল। তাহলে 10 মোল যদি আমি HI তৈরি করতে চাই, তাহলে আমার হাইড্রোজেন ভাঙতে হবে কত, 5 মোল, আয়োডিন ভাঙতে হবে, রিঅ্যাক্ট করতে হবে কত, 5 মোল। আমি যদি এটাকে 50 করতে চাই তাহলে এটা 25 করতে হবে, তাই তো? এবার ব্যাপারটা হচ্ছে আমার এখানে ইকুইলিব্রিয়াম এটা তৈরি হয়েছে কত, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 0.5 মোল, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু ইকুইলিব্রিয়াম যদি আমার এটা 0.5 মোল তৈরি হয়ে থাকে, তাহলে এইগুলো ভাঙবে কতটা, 0.25 করে, জাস্ট এই অ্যামাউন্টটার হাফ। ক্লিয়ার? তাহলে আমার হাইড্রোজেনের নাম্বার অফ মোল কত পড়ে থাকলো, 0.15, আয়োডিনের নাম্বার অফ মোল ইকুইলিব্রিয়ামে কত পড়ে থাকলো, 0.15, আর HI এর নাম্বার অফ মোল তো ইকুইলিব্রিয়ামে পড়ে আছে এইটা। ক্লিয়ার? তাহলে ইকুইলিব্রিয়ামে আমি HI এর নাম্বার অফ মোল পেলাম, I2 নাম্বার অফ মোল পেলাম, H2 নাম্বার অফ মোল পেলাম। এবার আমি কি করব, গাঢ়ত্ব বার করব, গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। আমি আগের ক্লাসে বলেছিলাম ল অফ মাস অ্যাকশন পড়ানোর সময় ইজ ইকুয়াল টু কি হয়, নাম্বার অফ মোলস বাই ভলিউম অ্যাকচুয়ালি, তাই তো? তাই তো? তাহলে এখানে আমাদের দেখো কোশ্চেনে আমাদের ভলিউম বলা আছে 2 লিটার, কোশ্চেনে তোমরা দেখো খেয়াল করে ভলিউমটা বলা আছে 2 লিটার আয়তনের একটি ফ্লাস্ক বলা আছে, তার মানে ভলিউম কত আমার 2 লিটার। হাইড্রোজেনের নাম্বার অফ মোল বলা আছে, আয়োডিনের নাম্বার অফ মোল বলা আছে, এর নাম্বার অফ মোল বলা আছে, তাহলে আমি প্রত্যেকের গাঢ়ত্বটা বার করতে পারবো। এই মোল সংখ্যাগুলোকে আমি ভলিউম দিয়ে ডিভাইড করলেই কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে দেখো আমি এই জায়গাটা ক্লিন করছি, তাহলে আমি এখানে খুব সিম্পলি লিখতে পারবে, বের করে নিতে পারছি কি, কনসেন্ট্রেশন অফ HI, HI এর গাঢ়ত্ব কত, HI এর মোল সংখ্যা বাই 2, যেহেতু ভলিউম আমার ওটা রয়েছে, তাহলে গাঢ়ত্ব কত হয়ে গেল, 0.25 মোল পার লিটার। আচ্ছা, হাইড্রোজেনের গাঢ়ত্ব কত, হাইড্রোজেনের গাঢ়ত্ব হচ্ছে 0.15 বাই 2, মানে 0.075 মোল পার লিটার। আয়োডিনের গাঢ়ত্ব কত হবে, সেম হবে হাইড্রোজেনের মতনই,
ইজ ইকুয়াল টু 0.075 মোল পার লিটার। ক্লিয়ার? তাহলে আমরা এই তিনটে গাঢ়ত্ব পেয়ে গেলাম, বোঝা গেল। এবার আমাকে কি বার করতে হবে? কেসি, তাই তো? তাহলে আমি কি করছি, এই জায়গাটা একটু ক্লিন করছি, আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি এই উপরের পার্টটা ক্লিন করছি। দেখো, তাহলে আমার এই এক্সপ্রেশনটার জন্য আমি কেসি ইকুয়াল টু কি লিখতে পারি? কনসেন্ট্রেশন অফ এইচআই হোল টু দি পাওয়ার 2, যেহেতু এখানে 2 আছে, 2টা পাওয়ারে চলে গেল, বাই কনসেন্ট্রেশন অফ H2 ইনটু কনসেন্ট্রেশন অফ I2 অ্যাকচুয়ালি। তাহলে এবার আমি গাঢ়ত্বের মানগুলো বসাবো। এইচআই এর মান কত? 0.25 হোল স্কয়ার বাই 0.075 হাইড্রোজেনের ইনটু 0.075 আয়োডিনের। তাহলে এবার আমাকে সিম্পলি ক্যালকুলেট করতে হবে, করলেই আমি কেসিটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে তোমরা কিভাবে এটা ক্যালকুলেট করবে? দেখো, 0.25 তার স্কয়ার, 0.25 তার স্কয়ার ডিভাইডেড বাই এই নিচেরটারও তো স্কয়ার আছে। তাহলে তোমাদের যদি স্কয়ার করতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে, আমি একটু ক্যালকুলেটরটা দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। 0.25 স্কয়ার ডিভাইডেড বাই, ক্লিয়ার, ডিভাইডেড বাই একটা ব্র্যাকেট দিয়ে 0.075 ইনটু 0.075 লিখতে পারো, করে আনসার দেখো 11.1111 আসছে। আর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে 0.25 তার স্কোয়ার ডিভাইডেড বাই 0.075 তার স্কোয়ার। আমি স্কোয়ার দিলাম তাই আর ব্র্যাকেট করছি না, দেখো 11.1111 আসছে। তাই তোমরা তোমাদের মতন করে করতে পারো। কয়েকজন আমাকে বলেছিল যে ক্যালকুলেটরটা একটু অপারেট করতে প্রবলেম হচ্ছে, তোমরা নতুন করছো, সমস্যার কোনো কারণ নেই, আস্তে আস্তে পেরে যাবে। তাহলে আমাদের আনসার কত হলো? 11.11। ক্লিয়ার? এর কিন্তু কোনো ইউনিট থাকছে না। এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো কেন ইউনিট নেই কেন? এটা প্রথমত আমি বলবো সেক্ষেত্রে এটা একটা কনস্ট্যান্ট, এর ইউনিট নেই। ক্লিয়ার? তাছাড়াও তোমরা এখান থেকে দেখতে পারো যে ওপরে আমার কি, এটার ইউনিট মোল পার লিটার, তাহলে একে স্কোয়ার করলে মোল পার লিটারের স্কোয়ার ওপরে থাকছে, নিচে এখানে একটা মোল পার লিটার, এখানে একটা মোল পার লিটার, তাহলে আলটিমেটলি সব মোল পার লিটার কেটে গেল। তাহলে আমাদের ফার্স্ট সাম যেটা আমরা করলাম সেক্ষেত্রে কেসি এর অ্যানসার মানে কেসি এর ভ্যালু কত হলো? 11.11। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট পরের অঙ্কটায় চলো, আমি ক্লিন করছি। দেখো পরের অঙ্ক তোমাদের স্ক্রিনে লিখে নাও প্রশ্নটা। দেখো, এটা টেম্পারেচার বলা আছে 440 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে টেম্পারেচারটার কিন্তু কোনো রোল নেই। ওকে, 440 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 মোলার এইচআই সাম্যাবস্থায় 22% বিয়োজিত হয়। বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান নির্ণয় করো। সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে। খুব সহজ অঙ্ক। দেখো, সবার প্রথমে আমি তোমাদের কি বলেছি, প্রথমে ইকুয়েশনটা আগে লিখে নেবে। ইকুয়েশনটা দেখো তোমাদের দেওয়া আছে, এক্ষেত্রে ব্র্যাকেটে যেগুলো আমি দিই। তাহলে প্রথমে আমি কি লিখতে বলেছি? ইনিশিয়াল। তোমরা কিন্তু কেউ তাড়াহুড়ো করে এই প্রোটোকলটা ব্রেক করবে না, তোমরা কিন্তু সবাই প্রত্যেকটা এই ধরনের অঙ্কে এগুলো লিখে নিয়ে করবে, কারণ আছে তাই জন্য বলছি। সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম লিখে নিলাম। তাহলে এবার দেখো তোমাকে বলে দিয়েছে 2 মোলার HCl। আমি এই জায়গাটায় ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই 2 মোলার HCl, সরি HI, 2 মোলার HI। 2 মোলার HI বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝি? 2 মোলার HI মানে হচ্ছে মোলারিটি মানে 2 মোল পার লিটার HI, মানে 1 লিটার সলিউশনে তোমার HI আছে কত? 2 মোল, তাই তো? তার মানে ইনিশিয়ালি আমার HI এর নাম্বার অফ মোল কত? 2 মোল। ইনিশিয়ালি তখন এগুলো শূন্য। ক্লিয়ার? তাহলে 2 মোলার HI মানে বোঝা গেছে, 2 মোলার HI মানে 2 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটার সলিউশনের মধ্যে 2 মোল HI আছে। দ্যাট ইজ 2 মোলার। 2 মোলার মিন্স 1 লিটার সলিউশনের মধ্যে 2 মোল HI আছে। ক্লিয়ার? নেক্সট তাহলে আমরা এবার কি করছি, আমি এই জায়গাটা ক্লিন করছি। প্রশ্নে বলে দিয়েছে HI 22% বিয়োজিত হয়।
অর্থাৎ এইচআই তোমার ইনিশিয়ালি ছিল 2, তার কত পার্সেন্ট ভেঙেছে? 22%। তার মানে 2 এর 22% করলে তুমি কি পাচ্ছ? 2 এর 22% করলে তুমি পাচ্ছ 0.44। অর্থাৎ তুমি ইনিশিয়ালি এইচআই কতটা নিয়েছিলে? 2 মোল। সাম্যাবস্থায় এসে দেখা গেছে সেই 2 এর 22% ভেঙে গেছে অলরেডি, তাই তো? তাহলে আমার ছিল 2 মোল, তার থেকে 0.44 মোল ভেঙে গেছে। এই যে 2 এর 22% মানে 0.44 মোল হয়, সেটা আমি দেখিয়েছি। ক্লিয়ার? তাহলে 2 মোল থেকে যদি আমার 2 মোল যদি 22% কমে যায়, অর্থাৎ 2 মোল থেকে যদি আমি দেখি যে 0.44 মোল মাইনাস হয়ে গেছে, তাহলে আমার কত থাকছে? 1.56 মোল। কত থাকছে? 1.56 মোল, তাই তো? এবার একটা জিনিস তুমি দেখো, এইচআই যত মোল বিয়োজিত হয় এইগুলো কি হয়? এটা 1 মোল, এটা 1 মোল, মানে কি? এটা যদি 2 মোল বিয়োজিত হয়, এগুলো 1 মোল 1 মোল করে উৎপন্ন হয়। অর্থাৎ এ যতটা ভাঙে এগুলো তার অর্ধেক উৎপন্ন হয়। তাহলে এখানে ভেঙেছে কত? এই ইকুয়েশন অনুযায়ী ও ভেঙেছে কত মোল? 0.44 মোল। তাহলে এগুলো উৎপন্ন হবে কত করে? 0.22 মোল করে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আমি এই পাশটা একটু মুছে দিচ্ছি। দেখো, আবার বলছি, আমি হেজিটেশনের কোনো ব্যাপার নেই। যদি কোনো সমস্যা হয় আবার আমাকে বলবে, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। অ্যাকর্ডিং টু ইকুয়েশন 2 মোল এইচআই যদি ভেঙে যায়, 1 মোল H2 1 মোল I2 উৎপন্ন হয়, তাই তো? অর্থাৎ এইচআই যতটা ভাঙছে এগুলো তার অর্ধেক করে উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী এইচআই ভেঙেছে কত মোল? 0.44 মোল। তাহলে H2 আর I2 উৎপন্ন হবে কত? তার অর্ধেক করে, অর্থাৎ 0.44 মোলের অর্ধেক। 0.44 মোলের অর্ধেক তোমার কত হচ্ছে? 0.22 হয়ে গেল। এবার তোমার প্রশ্নের প্রথমে বলা ছিল 2 মোলার, তার মানে আমি তোমাকে বলেছিলাম 2 মোল পার লিটার, অর্থাৎ পাত্রের আয়তন কত? 1 লিটার, তাই তো? তার মানে ভলিউমটা আমার 1 লিটার। তাহলে আমি কনসেন্ট্রেশনটা বার করে নিতে পারি। আমার কনসেন্ট্রেশন অফ এইচআই কত হয়ে যাবে? 1.56/1। তাহলে 1.56/1 মানে কি? 1.56 মোল পার লিটার অ্যাকচুয়ালি। আচ্ছা, কনসেন্ট্রেশন অফ H2 কত হয়ে যাচ্ছে? 0.22/1, যেহেতু ভলিউমটা 1 লিটার, তাহলে 0.22 মোল পার লিটার অ্যাকচুয়ালি। কনসেন্ট্রেশন অফ I2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 0.22/1, তাহলে 0.22 মোল পার লিটার অ্যাকচুয়ালি, তাই তো? ক্লিয়ার? এইবারে আমরা কি করব? জাস্ট কেসি এর এক্সপ্রেশনে ভ্যালুগুলো বসাবো। দেখো, কেসি ইজ ইকুয়াল টু তাহলে আমার কি? কনসেন্ট্রেশন অফ H2 ইনটু কনসেন্ট্রেশন অফ I2 বাই কনসেন্ট্রেশন অফ HI তার স্কয়ার। স্কয়ারটা কেন হলো? যেহেতু সামনে 2 আছে, 2টা পাওয়ারে চলে গেল। ওকে, বারবার বলা হয়েছে তোমাদের এটা, যে 2টা কোথায় মানে থেকে এলো? 2টা পাওয়ারের 2টা চলে এলো। তাহলে এবার ভ্যালুগুলো বসাচ্ছি। 0.22 ইনটু 0.22 ডিভাইডেড বাই 1.56 তার স্কয়ার। তাহলে আমাদের आंसर কত আসছে? আমি একটু ক্যালকুলেট করে দেখে নিই। জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন নাইন। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রদত্ত বিক্রিয়াটার ক্ষেত্রে বা গিভেন রিঅ্যাকশনটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, পরের সাম দেখো, আমি এটা ক্লিন করছি। পরের সাম তোমাদের স্ক্রিনে। পড়ো কি বলা আছে দেখো। 2 লিটার পাত্রে 2 মোল PCl5 327 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। সাম্যাবস্থায় 40% PCl5 বিয়োজিত হয়ে PCl3 ও Cl2 উৎপন্ন হলো। সাম্য ধ্রুবক নির্ণয় করো। ওয়ান্স এগেইন, এক্ষেত্রে টেম্পারেচারটার আমাদের কোনো রোল নেই। টেম্পারেচারটার আমাদের এক্ষেত্রে কিন্তু ওয়ান্স এগেইন কোনো রোল নেই। টেম্পারেচারটা কিন্তু জাস্ট দেওয়া আছে। আমাদের টেম্পারেচারটা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে লাগে, বাট এই অঙ্কের ক্ষেত্রে লাগছে না। ওকে, তো দেখো ইকুয়েশনটা আমি লিখছি। PCl5
ব্রেক করে কি তৈরি করেছে, PCl3 প্লাস Cl2, তাই তো? এবার প্রশ্নে কি বলা আছে, আমি তোমাকে কি বলেছি, প্রথমেই তুমি এখানে লিখে নেবে ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থা, তারপরে তুমি এখানে কি লিখবে, ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থা লিখে নিলে। এই প্রোটোকলটা কিন্তু কেউ ব্রেক করবে না। 1 সেকেন্ড আমি বলছি, আমি যেভাবে বলছি অঙ্কগুলো তোমরা সেইভাবে করো, দেখবে এই অঙ্কে তোমাদের কারোর কোনোদিন কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? লিখে নিলাম প্রশ্নানুযায়ী 2 মোল। অনেকে তোমরা হয়তো শর্টকাটে করার চেষ্টা করতে পারো যে এত কেন লিখবো, আমি বলবো করতে চেও না, কারণ তুমি 10টা অঙ্ক করার সুযোগ পাবে না, একটাই অঙ্ক তোমাকে করতে হবে। সেটা যদি তুমি ভালো করে না করতে পারো তাহলে এত অঙ্ক এত শিখে লাভটা কি? প্রশ্ন অনুযায়ী প্রত্যেকটা স্টেপ মাইনিউটলি লিখে লিখে অঙ্কগুলো করো, কোনোদিন ভুল হবে না, কোনোদিন গোলাবেও না। প্রশ্নে দেখো 2 মোল বলে দিয়েছে আর ইনিশিয়াল অবস্থায় এগুলো আমার 0, এটা কাউকে বলতে হবে না, এটা নরমালি 0, কারণ প্রোডাকশন শুরু হয়নি, রিঅ্যাকশন শুরু হয়নি, প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি হবে, শূন্যই হবে, তাই তো? এইবার তোমাকে কি বলেছে, যখন সাম্য অবস্থায় এলো তখন 40% বিয়োজিত হয়ে যাচ্ছে। 40% মানে তোমার 2 মোল ছিল, তাহলে 2 মোলের যদি তুমি 40% করো তাহলে কত হবে, 0.8 মোল অ্যাকচুয়ালি। তাহলে ও 2 মোল ছিল, তার মধ্যে 0.8 মোল রিঅ্যাক্ট করে গেছে, বিয়োজিত হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, 1.2 মোল। এবার আবার আমরা চলে আসবো কি 1 সেকেন্ড ব্যাক টু ইকুয়েশন। ইকুয়েশন আমি কি দেখছি, এটার 1 মোল ভাঙলে এটার 1 মোল এটার 1 মোল তৈরি হয়, মানে কোনো কম বেশির ব্যাপার নেই, এ যতটা ভাঙে এগুলোও ঠিক ততটা করেই তৈরি হয়, তাই তো? তাহলে এ ভাঙছে কতটা, 0.8 মোল, তাহলে আমার এগুলোও তৈরি হবে 0.8 মোল করে। হয়ে গেল, ক্লিয়ার আমাদের? এবার আমরা কি করব, ভেরি সিম্পলি চলে আসবো কনসেন্ট্রেশন বার করাতে। আমাদের কন্টেনারের ভলিউম কত বলা আছে, কন্টেনারের ভলিউম বলা আছে 2 লিটার, তাহলে PCl5 এর কনসেন্ট্রেশন কি হবে ইকুইলিব্রিয়ামে, 1.2/2, দ্যাট ইজ 0.6 মোল পার লিটার। আর PCl3 এর কনসেন্ট্রেশন কি হবে, PCl3 এর কনসেন্ট্রেশন হবে 0.8/2, দ্যাট ইজ 0.4 মোল পার লিটার। Cl2 এর কনসেন্ট্রেশন কি হবে, 0.8/2, দ্যাট ইজ 0.4 মোল পার লিটার, তাই তো? তাহলে আমরা কনসেন্ট্রেশন গুলো পেয়ে গেলাম। এবার আমরা কি করব, Kc বার করব। আমি এই জায়গাটা ক্লিন করে দিলাম, এই ছোট জায়গাটা। Kc ইজ ইকুয়াল টু কি, কনসেন্ট্রেশন অফ PCl3 ইনটু কনসেন্ট্রেশন অফ Cl2 বাই কনসেন্ট্রেশন অফ PCl5। ওকে, তাহলে আমি ভ্যালুগুলো বসিয়ে দিলাম, 0.4 ইনটু 0.4 ডিভাইডেড বাই 0.6, তাহলে আমরা 0.4 স্কয়ার ডিভাইডেড বাই 0.6, 0.266, তাহলে আমার কনসেন্ট্রেশন মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি হয়ে গেল, 0.266। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট লিখে নাও, আমি ক্লিন করছি। পরের প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে, পড়ো প্রশ্নটা খুব ভালো করে, কি লেখা আছে দেখো। দুটো পার্ট আছে অঙ্কটার, কিন্তু খুব সহজ অঙ্ক। এখানে আমরা কেপি বার করব, আগের অঙ্কগুলোতে আমরা কেসি বার করেছি, এখানে আমরা কেপি বার করব। ক্লিয়ার? দেখো কিভাবে বার করব। আচ্ছা, তো এই অঙ্কটা শুরু করার আগে, এই অঙ্কটাতে ডিটেইলস যাওয়ার আগে, তোমরা অঙ্কটা লিখে নিয়েছো, এই অঙ্কটা ডিটেইলস যাওয়ার আগে আমি একটু দরকারি ফর্মুলাগুলো বলে দিচ্ছি। ফর্মুলাগুলো কি দরকার আমার, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, তাই তো? পার্শিয়াল প্রেসারকে আমরা স্মল p দিয়ে ডিনোট করি, ইজ ইকুয়াল টু x ইনটু p, যেখানে ক্যাপিটাল p টা হচ্ছে টোটাল প্রেসার। এই ফর্মুলাটা আমাদের একটা লাগবে। আর মোল ফ্র্যাকশন বার করতে গেলে আমরা কি করি,
মোল ফ্র্যাকশন বার করার নিয়মটা কি আমি একবার বলে দিচ্ছি। ধরো মনে করো আমার এ আর বি আছে, এ আছে আমার Na মোল, বি আছে আমার Nb মোল, তাই তো? তাহলে আমার টোটাল নাম্বার অফ মোল কত? Na প্লাস Nb। এবার এর মোল ফ্র্যাকশন কি হবে, মোল ভগ্নাংশ কি হবে? এর নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। ক্লিয়ার? বি এর মোল ফ্র্যাকশন কি হবে? বি এর নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। জাস্ট একবার মনে করিয়ে দিলাম, এই ফর্মুলা কয়েকটাই আমার লাগবে। ওকে, নেক্সট ক্লিন করছি। ওয়ান্স এগেইন তোমাদের যেভাবে শুরু করতে বলেছি আমি এই অঙ্কগুলো ঠিক সেইভাবেই শুরু করবে। ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা আমি লিখে নিচ্ছি N2O4 ব্র্যাকেটে G, সেখান থেকে হচ্ছে 2NO2 ব্র্যাকেটে G, এটা হলো ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থা, এটা হলো ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? তাহলে দেখো তোমাকে বলে দিয়েছে তুমি 1 মোল, প্রশ্নে বলাই আছে 1 মোল তুমি এটা নিয়ে শুরু করেছো, তখন এটা 0, তাই তো? এবার বিষয়টা হচ্ছে এক মোল N2O4 কত পার্সেন্ট বিয়োজিত হয় প্রশ্নে বলা আছে 25%। তাহলে 1 মোলের যদি 25% বিয়োজিত হয় 1 × 25/100, তার মানে কি 0.25 মোল বিয়োজিত হবে। তাহলে আমার এখানে পড়ে থাকবে কত? 1 - 0.25, দ্যাট ইজ 0.75 মোল পড়ে আছে ইকুইলিব্রিয়ামে N2O4। এবার কি বলেছি? ব্যাক টু ইকুয়েশন। ইকুয়েশনে আমি কি দেখতে পাচ্ছি? এটার 1 মোল থেকে এটার 2 মোল তৈরি হচ্ছে, মানে এটার যত মোল ভাঙছে এটার তার দ্বিগুণ তৈরি হচ্ছে। তাহলে এটার ভেঙেছে কত? 0.25 মোল। তাহলে এটার তৈরি হবে কত? 0.50 মোল। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু আমার আয়তনটা বলা নেই, তাই আমি গাঢ়ত্ব বার করে নিয়ে আগের অঙ্কগুলোর মতো কেসিটা বার করতে পারবো না। তাহলে আমি কি করব? তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? প্রথমেই তুমি বার করবে মোট মোল সংখ্যা, অর্থাৎ টোটাল নাম্বার অফ মোলস। সেটা আমাদের কত হলো? সেটা আমাদের হয়ে গেল 0.75 প্লাস 0.50, দ্যাট ইজ 1.25। ক্লিয়ার? তাহলে আমি মোট মোল সংখ্যা বার করে ফেললাম। ওকে, এবার আমি মোল ফ্র্যাকশন গুলো বার করব, মানে x অফ N2O4। N2O4 এর মোল ফ্র্যাকশন কি হবে? N2O4 এর নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। আর x অফ NO2 কি হবে? ঠিক সিমিলারলি NO2 এর নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। তাহলে আমরা কি করে বার করব দেখো, এটা হয়ে গেল আমাদের 0.6 মোল ফ্র্যাকশন, এটা হয়ে গেল 0.4। ক্লিয়ার? তাহলে আমি এদের মোল ফ্র্যাকশন গুলো কিন্তু পেয়ে গেছি, তাই তো? এইবার আমি চলে আসব পরের পার্টে। আমি ওপরটা একটু ক্লিন করব, নালে হবে না। তাহলে ইকুয়েশন অনুযায়ী তোমরা তোমাদের খাতায় দেখো, আমি Kp = কি লিখতে পারি? P of NO2 তার স্কয়ার বাই P of N2O4। এবার পার্শিয়াল প্রেসার অফ NO2 মানে আমি কি লিখতে পারি? মোল ফ্র্যাকশন অফ NO2 ইনটু টোটাল প্রেসার তার স্কয়ার বাই মোল ফ্র্যাকশন অফ N2O4 ইনটু টোটাল প্রেসার। ক্লিয়ার? প্রশ্নে দেখো আমাদের মোল টোটাল প্রেসার বলা আছে 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM চাপ বলা আছে প্রশ্নে দেখো। তাহলে 1 ATM চাপ যদি আমাদের হয়, তাহলে আমাদের P এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে NO2 টা কত? x অফ NO2 0.4 ইনটু 1 তার স্কয়ার বাই 0.6 ইনটু 1 হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেট করে নিই।
once again 0.266, এটা হয়ে গেল আমাদের এই রিঅ্যাকশনটার কেপি। তাহলে পার্ট এ মানে এর প্রশ্নের উত্তরে তোমাকে বলে দিয়েছে 25% যদি বিয়োজিত হয় তাহলে কেপি এর মান কত হবে, তোমরা বার করলে কেপি এর মান হবে 0.266। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে যে তারপরে বি পার্টে দিয়েছে, দেখো বি পার্টে তোমাকে কি করেছে, সেই 1 মোল ইনটু ওপরে দিয়েছে, কিন্তু টোটাল প্রেসারটা পাল্টে দিয়ে বলে দিয়েছে 0.1 মোল টোটাল প্রেসার। ঠিক আছে, এবং তোমাকে বলেছে যদি তোমার প্রেসারটা 1 অ্যাটমসফিয়ার থেকে 0.1 অ্যাটমসফিয়ার হয়ে যায় তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা কত পার্সেন্ট বিয়োজিত হবে ওই একই কেপি মেনটেন করার জন্য। অর্থাৎ সেক্ষেত্রে কেপিটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে। আমরা কি বার করব, যেটাকে আমরা 25% আগেরটায় ধরে নিয়েছিলাম সেইটাকে আমরা অন্য একটা পার্সেন্টেজ ধরে নেব। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দেখো আমরা কিভাবে করব, মুছে দিচ্ছি, পার্ট বি করছি এবার। পার্ট বি once again ইকুয়েশনটা লিখে নি, প্রোটোকল ফলো করবে, প্রোটোকলটা ব্রেক করবে না। 2 বার 10 বার 50 বার লিখতে হলে 50 বারই লিখবে। ইনিশিয়াল, এটা হলো ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার? ইনিশিয়ালি এটা 1 মোলই বলা আছে, এটা 0, তাই তো? এবার প্রশ্নে বলা আছে যে কত পার্সেন্ট, তো আমি ধরে নিচ্ছি এটা আলফা পার্সেন্ট বিয়োজিত হবে, আলফা ধরে নিচ্ছি। আগেরটা যেটা 25% বলা ছিল সেটাকে আমরা আলফা ধরে নিচ্ছি। ক্লিয়ার? দেখো তাহলে আলফা পার্সেন্ট যদি ভাঙে তাহলে ও আলফা, আমি এটাকে আলফা 1 মাইনাস আলফা করে দিলাম। ক্লিয়ার? তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয় তাহলে ভাঙলো কত, আলফা অ্যামাউন্ট। আর এটা যদি আলফা ভাঙে এটা তৈরি হবে কত, 2 আলফা ডেফিনেটলি, তাই তো? খুব সহজে এটা আমরা বুঝতে পারছি যে এটা যতটা ভাঙছে এটা তার দ্বিগুণ পরিমাণ উৎপন্ন হচ্ছে। তাহলে এ যদি আলফা পরিমাণ ভাঙে, আমি এটাকে আলফা ধরে নিচ্ছি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা পার্সেন্ট না করে আলফা ধরে নিচ্ছি, কারণ আলফা পার্সেন্ট করলে আবার আলফা বাই 100 করতে হবে, ব্যাপারটা কমপ্লিকেটেড হবে। আমি আলফা ধরে নিচ্ছি, যে আমি এখানে লিখে দিচ্ছি যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ ইকুয়াল টু আলফা ধরে নিয়েছি আমি। ওকে, এইবার আমি তাহলে কি করব, আমি বলে দিয়েছি সিস্টেমটা, মোট মোল সংখ্যা আমি বার করব, মানে টোটাল নাম্বার অফ মোল। মোট মোল সংখ্যা আমার তাহলে কত বেরোবে, 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, দ্যাট ইজ 1 প্লাস আলফা। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এবার আমরা কি করব, মোল ফ্র্যাকশন x অফ N2O4, x অফ N2O4 ইজ ইকুয়াল টু কত হবে, N2O4 এর নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। x অফ NO2 কি হবে, কত হবে, NO2 এর নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল। হয়ে গেল? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই? নেক্সট এবার আমি কি করব, এবার কেপি তে বসাবো ভ্যালুগুলো। দেখো তাহলে আমাদের কেপি ইজ ইকুয়াল টু কি, পার্শিয়াল প্রেসার অফ NO2 তার স্কয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। এর জায়গায় আমি কি লিখতে পারবো, x অফ NO2 ইনটু টোটাল প্রেসার বাই x অফ N2O4 ইনটু টোটাল প্রেসার। টোটাল প্রেসারটা কোশ্চেনে আমাদের 0.1 বলেছে, দেখো পার্ট বি তে টোটাল প্রেসার 0.1 atm বলা আছে। তাহলে এবার জাস্ট ভ্যালুগুলোকে বসাই, ভ্যালুগুলোকে আমি এখানে বসিয়ে দিই। ওপরে x অফ NO2 কত, 2 আলফা বাই 1 প্লাস আলফা ইনটু p পুরোটার স্কয়ার বাই 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইনটু p। ক্লিয়ার? জাস্ট এই ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি। আমি ওপরটা একটু ক্লিন করছি।
তাহলে কেপি এর ভ্যালু আমি জাস্ট কত বার করেছি 0.266 ইজ ইকুয়াল টু আমি এখানে কি পাচ্ছি, উপরে পাচ্ছি 4 আলফা স্কয়ার বাই 1 প্লাস আলফা তার স্কয়ার ইনটু পি স্কয়ার, নিচে পাচ্ছি কত 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি, তাই তো? এবার তাহলে দেখো এখান থেকে একটা পি ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে একটা 1 প্লাস আলফা ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারবো 4 আলফা স্কয়ার বাই 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা ইনটু 0.1, টোটাল প্রেসার 0.1 প্রশ্নে বলা আছে, বসিয়ে দিলাম। আর এদিকে আমার 0.266, তাহলে আমার 0.266 ইজ ইকুয়াল টু 0.4 ইনটু আলফা স্কয়ার, দুটোকে গুণ করে দিলাম, বাই 1 মাইনাস আলফা স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এবার তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো, 0.266 মাইনাস 0.266 ইনটু আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 0.4 আলফা স্কয়ার। তাহলে আমি কি লিখতে পারছি 0.266 ইজ ইকুয়াল টু 0.666 আলফা স্কয়ার। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার 0.266 বাই 0.666, তাই তো? তাহলে আমাদের এটা কত হয়ে যাচ্ছে, (0.6319) হয়ে যাচ্ছে 0.6319, তাই তো? এবার তাহলে এটাকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করো, মানে এটাকে যদি তুমি পার্সেন্টেজে নাও, তাহলে পার্সেন্টেজে নিয়ে গেলে কি হয়ে যাবে অর 63.19%, তাই তো? বোঝা গেল? তাহলে আমাদের যদি টোটাল প্রেসারটা চেঞ্জ হয়ে যায় টু 1 এটিএম থেকে 0.1 এটিএম যদি হয়ে যায়, তাহলে আগে যেটা আমার 25% ডিসোসিয়েট করছিল, এখন সেটা ডিসোসিয়েট করছে 63.19%। ক্লিয়ার? লিখে নাও, ক্লিন করছি। পরের অঙ্ক দেখো, প্রশ্ন তোমাদের স্ক্রিনে। দেখো এটা কোনো অঙ্ক না, অ্যাকচুয়ালি একটা প্রমাণ করতে দিয়েছে। খুব সিম্পলি আমরা এই প্রমাণটা করতে পারি। দেখো আমি ডাইরেক্ট অঙ্কটা মানে প্রমাণটা লিখে শুরু করে দিচ্ছি। প্রত্যেকটা অ্যারো কিন্তু তোমরা রিভার্সেবল অ্যারো দেবে। এইটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে দিয়েছে k1, তাহলে আমি k1 ইজ ইকুয়াল টু লিখতে পারি কনসেন্ট্রেশন অফ NH3 তার স্কয়ার বাই কনসেন্ট্রেশন অফ N2 ইনটু কনসেন্ট্রেশন অফ H2 তার কিউব বলতে পারি, কোনো অসুবিধা নেই। আরেকটা ইকুয়েশন দেখো জাস্ট তারপরেই দিয়েছে, সেটাতে এইরকম বলা আছে NH3 হাফ N2 3/2 H2 ব্র্যাকেটে G। এটার ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K2 ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি N2 টু দি পাওয়ার হাফ H2 টু দি পাওয়ার 3/2 বাই NH3, তাই তো? ক্লিয়ার? নেক্সট এবার তোমাকে বলেছে এই যে k1 আর এই যে k2, এই k1 আর k2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, অর্থাৎ হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন k1 এন্ড k2, কিভাবে তোমরা রিলেশনশিপটা তৈরি করবে। বারো দেখো খুবই সহজ। আমরা একটা কাজ করছি, তুমি এই দুটোকে দেখে একটু কম্পেয়ার করো, যে আমি যদি 1/k1 করি তার রুট করি, 1/k1 মানে কি
1/k1 মানে হলো N2/H2 তার কিউব ডিভাইডেড বাই NH3 স্কয়ার হয়ে গেল, তাই তো? এবার আমরা কি করছি, বোথ সাইডে রুট করে দিচ্ছি। তাহলে বোথ সাইডে যদি রুট করে দিই তাহলে দেখো এই জায়গাটা আমার কি হয়ে যাচ্ছে, এর পাওয়ার 1 আছে, রুট মানে অ্যাকচুয়ালি কি, আমি যদি রুট করি তার মানে পাওয়ার অ্যাকচুয়ালি কত হয়, হাফ। তাহলে এবার পাওয়ারটাকে তুমি ভেতরে ঢোকাও, তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, n2 টু দি পাওয়ার 1/2 h2 টু দি পাওয়ার 3/2 আর NH3 স্কয়ার আছে, তাকে রুট করলে কি হবে, NH3 হয়ে যাবে, অর্থাৎ সেটা আমার k2 এর সঙ্গে ম্যাচ করে গেল, তাই তো? তাহলে আমি কি লিখতে পারবো, খুব সিম্পলি দেখো, আমি নিচের পোরশনটা ক্লিন করছি, এই জায়গাটুকু ক্লিন করছি, ওকে? তাহলে দেখো আমি খুব সিম্পলি কি লিখতে পারছি, √1/k1 = k2। এটাই হলো আমার প্রশ্নের উত্তর, k1 আর k2 এর মধ্যে রিলেশন। এই ধরনের প্রশ্নগুলো তোমরা কি করবে, প্রথমে এরকম k1 k2 যেটাই দেওয়া থাকবে, kx ky যাই দেওয়া থাকবে সেটা তোমরা লিখে নেবে পরিষ্কারভাবে, লিখে নিয়ে চোখে দেখে এই দুটোর মধ্যে কি রিলেশনশিপ হচ্ছে সেটাকে এস্টাবলিশ করবে। ক্লিয়ার? বোঝা গেল? খুবই সহজ অঙ্ক, ক্লিন করছি। নেক্সট, পরের প্রশ্ন দেখো। দেখো বিয়োজন মাত্রা বলে দিয়েছে, মোট চাপ বলেছে, কেপি গণনা করতে বলেছে, কেসি গণনা করতে বলেছে। তাহলে আমি তোমাদের আগেই বলেছি যদি মোট চাপ দেওয়া থাকে তাহলে কেপি বার করতে পারবো আমরা ডিরেক্টলি, আর মোট আয়তন যদি দেওয়া থাকে আমরা কেসি বার করতে পারবো, তাই তো? তাহলে এখানে আমাদের মোট চাপ দেওয়া আছে, তাহলে আমরা কেপিটা বার করব। তাহলে তোমাদের সিস্টেম আমি বলে দিয়েছি অলরেডি, এবং আশা করবো তোমরা সেই সিস্টেমটা ফলো করবে। প্রথমে আগে ইকুয়েশন লিখে নিই, অ্যারোগুলো সব রিভার্সিবল অ্যারো হবে। স্লাইডগুলোতে আমার প্রবলেম হয়েছে যে কারণে আমি করতে পারিনি। ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম, ওকে? ইনিশিয়ালি কত মোল বলেছে, কিছু মোল সংখ্যা বলেনি, তা তুমি মোল সংখ্যাটা ইনিশিয়াল n2 ওপরের মোল সংখ্যাটাকে তুমি 1 মোল ধরে নাও, প্রবলেম নেই, অসুবিধা নেই। তুমি x মোলও ধরতে পারো, কিন্তু x একটা ভ্যারিয়েবল, সেটাও আলটিমেটলি গিয়ে কেটে যাবে। তোমাদের মনে হতে পারে আমি 1 মোল ধরে কেন বললাম, তাহলে তো আমি সোজাটা করে দিচ্ছি। তাহলে চলো x মোল ধরেই করি, x মোল ধরে যদি তোমাদের ভালো লাগে। তাহলে এটা আমার হলো x মোল, তাই তো? ইনিশিয়ালি এটা x মোল, আর এটা তখন 0। এবার সাম্যাবস্থায় আসার পর কত পার্সেন্ট বিয়োজিত হয়েছে বলেছে, 28%, তাই তো? তাহলে আমি কি করছি, তাহলে x এর 28% বিয়োজিত হয়ে গেল, তাহলে আমার কি হচ্ছে অ্যাকচুয়ালি 0.28 ইনটু x। তাহলে আমার এখানে কত থাকলো, x মাইনাস 0.28 ইনটু x, দ্যাট ইজ 0.72x। তাহলে এবার কি করব আমি, ব্যাক টু ইকুয়েশন, ঠিক একই প্রোটোকল। এটার 1 মোল ভাঙলে এটা 2 মোল তৈরি হয়, তাহলে এটা যদি 0.28x ভাঙে, ডিসোসিয়েট করে, তাহলে এটা তৈরি হবে কত, 0.28 ইনটু 2 মানে 0.56x। বোঝা গেছে? আবার বলছি, আগেও বলেছি, এটার 1 মোল ভাঙলে এটা 2 মোল তৈরি হচ্ছে, তাহলে এটা যদি 0.28x ভাঙে, এটার তার দ্বিগুণ তৈরি হবে, 0.28x ইনটু 2 অর্থাৎ 0.56x। ক্লিয়ার? এবার কেপি বার করার পরের স্টেপ কি বলেছিলাম, মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত হচ্ছে, 0.72x প্লাস 0.56x, দ্যাট ইজ 1.28x। আমি এই পাশটা একটু ক্লিন করে দিচ্ছি, কনফিউশন হয়ে গেল। এবার আমি কি করব, x অফ n2 ওপর, x টা আমার ধরা উচিত হয়নি, তোমরা এখানে x ধরবে না, x বাদ দিয়ে অন্য কিছু ধরবে, ঠিক আছে? কারণ মূল ভগ্নাংশ তো আমি x দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি একটু ভুল করেছি,
তো গরম। আচ্ছা তো দেখো এক্সটা ধরা উচিত না, এক্সটা তোমরা ধরবে না, আমি আর কাটাকুটি করছি না। তাহলে x ইজ ইকুয়াল টু আমার x অফ N2O4 কত হচ্ছে, N2O4 এর নাম্বার অফ মোল বাই টোটাল নাম্বার অফ মোল, আর x অফ NO2 ইজ ইকুয়াল টু কি হচ্ছে 0.56x বাই 1.28x, তাই তো? তাহলে আমাদের কত হচ্ছে, এইটা গিয়ে দাঁড়াচ্ছে 0.5625, এই x কেটে গেল, দেখো x থাকলো, x থাকলো না, তাই তুমি 1 ধরলে কি হতো, এই x গুলো আসতো না, আর কোনো ব্যাপার নেই। তুমি x এর জায়গায় মানে এটা যদি তুমি x মোল ধরেছো, এটাকে তুমি যা খুশি ধরতে পারো, 1 মোল ধরেও করতে পারো। ওকে 1 সেকেন্ড, এখানে এটা কেটে গেল, এইটা আমি কত পাচ্ছি, (0.4375) হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এবার আমি কি করব, কেপিতে বসাবো। আমি এই উপরের পার্টটা মুছছি। এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমি কেপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, প্রেসার অফ NO2 তার স্কয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ N2O4। এবার পার্শিয়াল প্রেসার অফ NO2 মানে অ্যাকচুয়ালি কি, x of NO2 into total pressure তার হোল স্কয়ার বাই x of N2O4 into total pressure, তাই তো? টোটাল প্রেসার প্রশ্নে দেখো 2 atm বলা আছে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই। 0.4375 into 2 তার স্কয়ার বাই 0.5625 into 2, ক্যালকুলেশন করে आंसर আসবে 0.681। তাহলে আমরা আমাদের কেপিটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এইবার আমরা কি করব, প্রশ্নে আমাদের কেসি এর ভ্যালু বলেছে, দেখো এখানেই আমাদের টেম্পারেচারটা কাজে লেগে যাবে। আমার কেপি আর কেসি এর মধ্যে রিলেশন আমি জানি, কেপি এর ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে কেসি এর ভ্যালুটা খুব ইজিলি আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো, তাই তো? দেখো আমি কেপি কিভাবে ক্যালকুলেট করব, আমি কেসি কিভাবে ক্যালকুলেট করব, ক্লিন করছি। এই প্রশ্নটার ক্ষেত্রে আমার del n ইজ ইকুয়াল টু কত হবে, 2 minus 1 actually, that is 1, তাই তো? তাহলে আমরা জানি kp is equal to kc into rt to the power del n, তাহলে kc is equal to কি হবে, kp by rt to the power del n। এবার আমি ভ্যালুগুলো বসাবো, kp এর ভ্যালু কত 0.681 এই মাত্র বার করলাম, ডিভাইডেড বাই আর এর ভ্যালুটা তোমরা বসাবে 0.0821, টেম্পারেচার 318 কেলভিন, আর ডেল এন হচ্ছে 1, তাই তো? তাহলে এবার ক্যালকুলেট করলে কি হবে, (0.0261) এটা হয়ে গেল আমাদের কেসি এর ভ্যালু। তাহলে টেম্পারেচারটাকে ইউটিলাইজ করে, টেম্পারেচারটাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই দেখো কিন্তু কেসি এর ভ্যালুটা বার করে ফেলতে পারবো। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা নেই। নেক্সট ক্লিন করছি। পরের প্রশ্ন তোমাদের স্ক্রিনে, খুবই সহজ প্রশ্ন, কোনো অঙ্ক করতেই হবে না। প্রশ্নটা দেখে নাও, ইকুয়েশন বলা আছে একটা, অ্যারোটা রিভার্সিবল অ্যারো ইউজ করবে, দেখে নিয়েছো? দেখো এই ইকুয়েশনটা আমাদের বলা আছে, এটার ক্ষেত্রে বলেছে কেপি আর কেসি এর মধ্যে সম্পর্কটা জাস্ট লেখো, সম্পর্কটা জাস্ট স্থাপন করো বলা আছে, তো জাস্ট তোমরা এই সম্পর্কটা লিখবে যে রিলেশনটা কি, এটার ক্ষেত্রে কেপি আর কেসি এর মধ্যে রিলেশনটা কি। ওকে, কিভাবে লিখবে, সবার প্রথমে আমরা বার করব ডেল এন। ডেল এনটা আমাদের কত হবে, 4 + 6, অর্থাৎ প্রোডাক্টের নাম্বার অফ মোল মাইনাস 4 + 5, দ্যাট ইজ 10 - 1 ইজ ইকুয়াল টু 10 - 9 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি জানি, kp ইজ ইকুয়াল টু kc ইনটু rt টু দি পাওয়ার del n,
তো ডেল এর ভ্যালু আমি কত পেয়েছি 1, তাহলে আমি কি বলতে পারি কেপি বাই কেসি ইজ ইকুয়াল টু RT, এটাই আমাদের आंसर, আর কিছু করার নেই। সহজ অঙ্ক, মানে অঙ্ক না, একটা প্রশ্ন রাখি। ক্লিয়ার? নেক্সট, পরের প্রশ্ন দেখো তোমাদের স্ক্রিনে, এটা আমি ক্লিন করছি। ওয়ান্স अगेन একটা খুব সহজ প্রশ্ন। প্রশ্নটা দেখো, কি বলা আছে? বলা আছে কোন উষ্ণতায় টেম্পারেচার কত হলে এই পার্টিকুলার রিঅ্যাকশনটার কেপি আর কেসি এর ভ্যালু সেম হবে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার রিঅ্যাকশনটার ক্ষেত্রে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইজ ইকুয়াল টু এম। আমি ধরে নিচ্ছি কেপি আর কেসি দুজনের ভ্যালুই হচ্ছে এম। আচ্ছা, এম না ধরে আমি ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই। আর এটার ক্ষেত্রে, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে ডেল কত আমাদের? 2 মাইনাস হাফ প্লাস 3/2, 2 মাইনাস হাফ প্লাস 3/2, সরি 2 নেই, এটা 1 আছে। হ্যাঁ, 1 মাইনাস হাফ প্লাস 3/2, তাহলে এটা আমার কত হয়ে যাচ্ছে? -1, তাই তো? তাই তো? নেক্সট, এবার আমরা জানি kp is equal to kc into RT to the power del n। kp এর ভ্যালু y, kc এর ভ্যালু y, r এর ভ্যালু হচ্ছে 0.0821, t টা আমি জানি না, del n এর ভ্যালু হচ্ছে -1, তাই তো? তাহলে দেখো তো আমি এখানে এটা লিখতে পারি 1 is equal to 1 by 0.0821 into t, তাই তো? তাই তো? তাহলে t is equal to কি হয়ে যাবে? 1 by 0.0821, তো এটা আমাকে একটু ক্যালকুলেটরে দেখে নিতে হবে। 12.18 কেলভিন। তার মানে 12.18 কেলভিন টেম্পারেচারে এই নির্দিষ্ট রিঅ্যাকশনটার ক্ষেত্রে কেপি আর কেসি এর ভ্যালু সেম হবে। আমরা কি করলাম দেখো, জাস্ট কেপি আর কেসি রিলেশনটাকে কাজে লাগিয়েছি। যেহেতু বলেছে কেপি কেসির ভ্যালু সমান, দুটোকে আমি একটা ভ্যারিয়েবল ওয়াই ধরে নিয়েছি, ভ্যালুগুলো বসিয়েছি, টি এর ভ্যালু বার করেছি। টি এর ভ্যালুটা অবশ্যই এটা বড় হাতের টি, কেলভিন স্কেলে আছে, এটা কিন্তু 12.18 কেলভিন হবে, 12.18 কেলভিন হবে। ক্লিয়ার? নেক্সট সাম, এটা তোমরা লিখে নাও, ক্লিন করছি। নেক্সট এবং আজকের লাস্ট সাম, খুব সহজ, পড়ে নিয়েছো প্রশ্ন? তাহলে আমরা কি করব? সেম প্রোটোকল ফলো করব। আবারও বলছি, বহুবার বললাম আজকের ক্লাসে, প্রোটোকল ব্রেক করবে না, আমি যেভাবে বলছি সেভাবে করবে, তোমাদের ভালোর জন্য। ইনিশিয়াল স্টেট বা প্রাথমিক অবস্থা, নেক্সট হচ্ছে ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে প্রাথমিকভাবে তোমাকে বলেছে সিস্টেমের মোট চাপটা বার করতে হবে। ওকে, তাহলে আমি কি করছি? আমি না এটাকে 1 মোল ধরে নিচ্ছি, এটা 0, এটা 0। সাম্যাবস্থায় বলেছে 50% বিয়োজিত হয়েছে, 50%, তার মানে এই যে 1 মোল তার 50% বিয়োজিত হয়েছে, অর্থাৎ 0.50 মোল বিয়োজিত হয়েছে। তাহলে আমার ছিল 1 মোল, বিয়োজিত হয়েছে 0.50 মোল, তাহলে পড়ে আছে কত? 0.50 মোল।
হয়ে গেল। নাও এরপরের স্টেপ কি, ব্যাক টু ইকুয়েশন। এটার 1 মোল ভাঙলে এগুলোর 1 মোল করে তৈরি হয়, অর্থাৎ এটা যতটুকু ভাঙে এগুলো ঠিক ততটুকু করেই তৈরি হয়, তত পার্সেন্ট করেই তৈরি হয়। তাহলে এটা যদি 0.50 মোল ভেঙে থাকে, এটাও 0.50 তৈরি হবে, এটাও 0.50 তৈরি হবে, এটা মুছে দিলাম। এবার কেপি এর ক্ষেত্রে পরের কাজ কি, মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত, 0.50 প্লাস 0.50 প্লাস 0.50, দ্যাট ইজ 1.5। ক্লিয়ার? নেক্সট, এবার আমাকে কি করতে হবে, x অফ PCl5 কত, 0.50 বাই 1.5, x অফ PCl3 কত, 0.50 বাই 1.5, x অফ Cl2 কত, 0.50 বাই 1.5। তোমরা কিন্তু মানে আমি বলছি পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে আমি এইগুলোকে না ক্যালকুলেটর ভাঙছি না, কেন ভাঙছি না তোমরা একটু পরেই বুঝতে পারবে। আচ্ছা, প্রশ্নে আমার কেপি এর ভ্যালুটা বলা আছে 1.8, তাই তো? তাহলে আমি এখানে কেপি ইজ ইকুয়াল টু লিখতে পারবো পার্শিয়াল প্রেসার অফ PCl3 পার্শিয়াল প্রেসার অফ Cl2 বাই পার্শিয়াল প্রেসার অফ PCl5, তার মানে x অফ PCl3 ইনটু p বাই x অফ Cl2 ইনটু p বাই x অফ PCl5 ইনটু p, তাই তো? আমি pp ক্যান্সেল করে দিলাম, kp এর ভ্যালু 1.8 এখানে বসিয়ে দিলাম। ওকে, নেক্সট, তাহলে 1.8, এবার এটার মধ্যে ভ্যালুগুলো বসাবো। x অফ PCl3 কত, 0.5 বাই 1.5, 1.5 ইনটু p ইনটু 0.5 বাই 1.5 আর নিচে 0.5 বাই 1.5, তাই তো? তাহলে তুমি দেখো এই যে একটা 0.5 বাই 1.5 ক্যান্সেল হয়ে গেল, তাই তো? আমি এই জায়গাটা একটু ক্লিন করছি। তাহলে আমার পড়ে থাকলো কি, 1.8 ইজ ইকুয়াল টু 0.5 বাই 1.5 ইনটু p, তাহলে 1.5 ইনটু 1.8 বাই 0.5 ইজ ইকুয়াল টু p। এটা তুমি ক্যালকুলেট করে দেখো, p ইজ ইকুয়াল টু হবে তোমার 5.4 atm, অর্থাৎ কন্টেনারের টোটাল প্রেসার কত হতে হবে বা কত ছিল, 5.4 atm। ক্লিয়ার? তাহলে আজকে নিউমেরিক্যালস এর ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আমি নিউমেরিক্যালস নিয়ে, শুধুমাত্র নিউমেরিক্যালস নিয়ে ইকুইলিব্রিয়ামের আরও একটা ক্লাস করব, সেখানে আবার আমি 9টা-10টা প্রবলেম আলোচনা করব। তার আগে তোমরা এই প্রবলেমসগুলোকেই ভালো করে স্টাডি করবে। একবার তুমি আমার সঙ্গে সঙ্গে করলে, একবার প্রশ্নগুলো জাস্ট দেখে দেখে তুমি আনসারগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। আমি বলছি তার কারণ আছে, একই অঙ্ক দুবার করে করতে বলছি তার কারণ আছে, তোমরা দুবার করবে। ক্লিয়ার? করার পরে আমরা এটার একটু বাকি পার্ট আছে, সেই পার্টটুকু পড়িয়ে নিয়ে আবার একটা নিউমেরিক্যালসের চ্যাপ্টারে আমি যাব। ক্লিয়ার? থ্যাংক ইউ।